করছিলাম, তাই না? তো আজকে পুরো বিষয়টা আমি পিডিএফ এর মধ্যে তোমাদের দেখানোর চেষ্টা করছি। দেখো, আমরা জন লকের আগের দিন কি পড়েছিলাম? দ্রব্য পড়েছিলাম। এর দ্রব্যের গুণ রয়েছে। তা শুরু থেকে শুরু করি, যেটা হচ্ছে এখানে কি পয়েন্টস কিছু দেওয়া আছে দেখতে পাচ্ছ। আমরা লকের দর্শন পড়লে যে জিনিসগুলো পাবো সেগুলি ধারণা, ধারণার অর্থ। তারপরে রয়েছে ইনেট আইডিয়াস, যেটা আমরা এর আগে আমার কাছে সাউন্ড প্রবলেম হচ্ছে, তোমাদের কাছে কি সাউন্ড প্রবলেম হচ্ছে? না, শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে কোনো সমস্যা নেই, কন্টিনিউ। হ্যাঁ, তারপরে রয়েছে অ্যাবস্ট্রাক্ট আইডিয়াস। মানে আমরা যেটাকে আমরা কি বলবো, অ্যাবস্ট্রাক্ট আইডিয়াস বলতে এখানে অমূর্ত ধারণা, যার বাংলা অর্থ হচ্ছে অমূর্ত ধারণা। এই অমূর্ত ধারণা বলতে যদি আমরা বুঝতে চাই সহজে, সেটা হচ্ছে ধরো আহ যে কোনো একটা দ্রব্যের কথা ভাবো। যেরকম একটা আপেল বা একটা টেবিল বা একটা ফোন, ঠিক আছে? এই সবকে আমরা কি বলবো, অমূর্ত ধারণা। কারণ যাকে আমরা প্রত্যক্ষ করতে পারি না, যার বাস্তবে কোনো অস্তিত্ব আমরা প্রত্যক্ষের মাধ্যমে পাই না, মানে যার অস্তিত্ব জ্ঞান আমরা প্রত্যক্ষের মাধ্যমে পাই না, শুধুমাত্র অনুমান বা অন্য কিছু প্রমাণের মাধ্যমে পেয়ে থাকি, সেগুলোকে আমরা বলবো অ্যাবস্ট্রাক্ট আইডিয়াস। ঠিক আছে? এরপরে দেখো, এখন আমি বুঝাচ্ছি না, তোমরা জাস্ট এক নজরে দেখে নাও। সিম্পল অ্যান্ড কমপ্লেক্স আইডিয়াস, যেটা আলোচনা হয়েছিল। দেন আমরা পড়েছিলাম মাইন্ড নিয়ে, অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ, সক্রিয় নিষ্ক্রিয় মন। দেন সেন্সেশন অ্যান্ড রিফ্লেকশন, সংবেদন এবং অন্তর্দর্শনের কথা আলোচনা হয়েছিল। কম্পাউন্ডিং, কম্পেয়ারিং, অ্যাবস্ট্রাকশন, এইসবই আমরা কোথায় পড়েছিলাম? জটিল ধারণার ক্ষেত্রে, কমপ্লেক্স আইডিয়াস এর ক্ষেত্রে। হ্যাঁ, দেখো, কমপ্লেক্স আইডিয়াস বা জটিল ধারণার মধ্যে আমরা পেয়ে যাব মোড, সাবস্ট্যান্স অ্যান্ড রিলেশন, যেগুলি হচ্ছে প্রত্যংশ, দ্রব্য এবং সম্বন্ধ, এই তিনটি। দেন আমরা মোডসকে আবার ভাগ করে পাই দুই ভাগে, একটা হচ্ছে মিক্সড এন্ড একটা হচ্ছে আনমিক্সড বা সিম্পল বলতে পারো তোমরা। হ্যাঁ, দেন রয়েছে সাবস্ট্যান্স, প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি কোয়ালিটিস, মানে দ্রব্যের মধ্যে আমরা যে দুটি গুণ মুখ্যত পাই, সেই দুটি গুণ হচ্ছে মুখ্য গুণ এবং গৌণ গুণ। এরপরে জন লক আরো একটি গুণের কথা বলেছেন, সেটা তৃতীয় প্রকারের গুণ। সেটা যদিও পরীক্ষায় আসে না, তো আমি সেটা মেনশন করিনি এখানে। দেন আমরা যেটা জানতে পারবো গড, মাইন্ড অ্যান্ড মেটার। দেন আমাদের চলে আসবে নলেজ। এই নলেজের কত প্রকার এবং কি কি সেগুলো আলোচনা করবো। ম্যাম নেক্সট স্লাইডটা একটু উপরে হ্যাঁ, করুন। 1 মিনিট একজনকে অ্যাড করে নিই। আচ্ছা সেইফুল, বলো তো, এর আগের দিন আমি একটা আহ, এই গ্রন্থটির কথা বলেছিলাম এবং কি বলেছিলাম এই গ্রন্থটির সাথে সাথে, যে এখানে কয়টি স্তর রয়েছে? জ্ঞানের তিনটি স্তরের কথা বলেছে, সদার্থক নয়ার্থক, এগুলো প্রথমে সহায়ক ধারণাকে খণ্ডন করেছিল, তারপরে না না, জ্ঞানের সহায়ক জ্ঞান কি এটা আলোচনা করা হয়েছিল। হ্যাঁ, 4টি স্তরের কথা বলেছিলাম আমি, 3টি না। দেখো, এটাই মেনশন করা আছে, চিফ ওয়ার্কস অফ লক, মানে তার এই বইটির কথাই লেখা আছে, অ্যান এসে কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং, যেটা 1690 সালে প্রকাশিত হয়। যেখানে আমরা কি পাই, প্রথম খণ্ডে বা প্রথম স্তরে আমরা পাই সহজাত ধারণার খণ্ডন, এবং দ্বিতীয় স্তরে তার নিজের ধারণার যে স্বরূপ বা ধারণার যে প্রকৃতি, সেটা নিয়ে আলোচনা করেছেন। তৃতীয়ত তিনি শব্দ নিয়ে আলোচনা করেছেন, এবং ফাইনালি উনি তার নলেজ সম্বন্ধে এবং তার লিমিটেশন সম্পর্কে আলোচনা করেছেন। দেখো, বেশি কিছু নেই। আমি তোমাদের পুরো সিলেবাসে যে ধরো বই ধরে ধরে পড়ানোর মতো পড়াবো এমনটা নয়, কারণ আমি নিজে নেট এক্সাম 5 থেকে 6 বার দিয়েছি। তো আমি জানি কোন কোন জায়গাগুলো থেকে কোশ্চেন আসে, তোমরাও হয়তো দিয়েছো অনেকে অ্যাটেম্প। ম্যাম স্ক্রিনটা আবার চলে যায় কেন যে? তোমাদের কাছে দেখা যাচ্ছে স্ক্রিনটা? দেখা যাচ্ছে না, স্ক্রিন? হ্যাঁ, চলে গেছে।
যাই হোক, তো পরীক্ষার এখানে আসল বেসিসে কথাটা বলে নি, একটু তোমাদের প্রবলেম হবে অনেক আজকে। আসলে হচ্ছে এখানে না মক ড্রিল হচ্ছে, আর মক ড্রিলের জন্য সকাল থেকে নেটওয়ার্কের প্রচুর সমস্যা হচ্ছে, লাইন টাইন কেটেছিল, অনেক কিছু হচ্ছে। মানে এখানে আমি যে জায়গাটা আছি না, এই জায়গাটাকে স্পেশালি এই ডিস্ট্রিক্টের এই জায়গাটাকে সিলেক্ট করা হয়েছে, ওই জন্য আজকে একটু সমস্যা হবে। আচ্ছা, স্ক্রিনটা আমি দুবার শেয়ার করছি, এরকম। ঠিক আছে, চলো। ম্যাম মকড্রিল মানে কি? মক ড্রিল পরে বুঝাবো। অ্যাকচুয়ালি মক টেস্ট দাও না, সেরকম ভাবে মক ড্রিল যদি যুদ্ধ হয়ও, তাহলে কিরকম ভাবে সচেতন থাকতে হবে। অ্যাকচুয়ালি দেখো, আমি বলেই দিই তাহলে শর্টে। যখন ইয়ে হবে, আমাদেরকে ধরো শুধুমাত্র যে কাশ্মীরে বা শুধুমাত্র যে অরুণাচলের প্রদেশে চীনের লোকরা ওদিকে অ্যাটাক করবে সেটা তো নয়। হাওয়া পথে, আকাশ পথেও কিন্তু আমাদেরকে অ্যাটাক করতে পারে। আকাশ পথে যখন অ্যাটাক করা হয় তখন কি হয়, পুরো দেশের মধ্যে সব থেকে ভালো ভালো জায়গাগুলোকে চুজ করে সেগুলোকে অ্যাটাক করা হয়। যেমন হতে পারে বড় রেল স্টেশন, হতে পারে বড় যেটা এয়ারপোর্ট, কলকাতা চুজ করা হয়েছে ওই জন্য, দিল্লি চুজ করা হয়েছে। হতে পারে রিফাইনারি যেখানে অয়েল তৈরি হচ্ছে, আমাদের দুর্গাপুর সিলেক্ট করা হয়েছে যেখানে হচ্ছে কারখানা। তাহলে আকাশ পথে যদি ওই জায়গাগুলো, মানে যেখানে জনসংখ্যা বেশি এবং ইনকামের সোর্স রয়েছে, যেখান থেকে ফুয়েল যায়, যেখান থেকে যাতায়াত হয়, যেখান থেকে ইলেকট্রিক কানেকশন গুলো গোটা দেশের মধ্যে ছড়িয়ে পড়ে, ওই জায়গাগুলোতে মার্ক করে করে বিদেশের লোকেরা কিন্তু আমাদেরকে ইয়ে করবে। তো আমাদের তার মধ্যে আমি যেখানে রয়েছি এই জায়গাটাও কিন্তু ইন্ডাস্ট্রিয়াল এলাকা, বিহারের মধ্যে সব থেকে ইন্ডাস্ট্রিয়াল এলাকা এটা। তো এই এলাকাতেও কিন্তু অ্যাটাক হওয়ার সম্ভাবনা রয়েছে, তার জন্য এই জেলাটায় প্লাস এই জেলার দুটো জায়গা চুজ করা হয়েছে, যার মধ্যে আমি একটাই রয়েছি। তো এখানে হচ্ছে এই যে কি, পরে যদি হাওয়া পথে, আকাশ পথে যদি অ্যাটাক করা হয়, কিরকম আওয়াজ আসবে বা কিভাবে আমাদেরকে সচেতন হতে হবে সেগুলোই শেখানো হচ্ছিল। অ্যাকচুয়ালি লাইন কেটে দেওয়া হয়েছে, এমন উপর থেকে যেন কোনো মতে বুঝতে না পারে কোথায় জনবসতি রয়েছে, নরম যেন না হয়। যেমন সেই আজ থেকে 100 বছর আগে যেরকম কোনো মানে লাইটের ব্যবস্থা না ছিল, একদম ঘুরঘুরতে অন্ধকার করে দিয়ে মানুষকে সচেতন ভাবে থাকার যে সচেতনতা ছড়ানো, সেইগুলো শেখানো হচ্ছে আর কি। এটা হচ্ছে মক ড্রিল। অ্যাকচুয়ালি মক টেস্ট হতে হয় না, সেরকম মক ড্রিল এটা। ঠিক আছে, চলো এবারে পড়াও ইয়ে। হুম, ঠিক আছে। হুম। হ্যাঁ, সবাই বুঝে গেছে মনে হয়। খুব সুন্দর। যাই হোক, এরপরে দেখো, অ্যাকর্ডিং টু জন লক, নলেজ মাস্ট বি ইনস্ট্রাকটিভ, ক্লিয়ার অ্যান্ড রিয়াল ইন নেচার। তো কি বুঝাচ্ছে দেখো, ইনস্ট্রাকটিভ ইন দ্য সেন্স, তোমরা কান্টের দর্শন পড়া হয়েছে তোমাদের? না। হ্যাঁ, তো কান্টের দর্শনে তোমরা একটা সিনথেটিক অ্যান্ড অ্যানালাইটিক দুই ধরনের প্রপোজিশন পাবে বা বচন পাবে, যেটাকে একটা হচ্ছে সংশ্লেষক, একটা হচ্ছে বিশ্লেষক। ঠিক আছে? তো সংশ্লেষক মানে কি, যেখানে নতুন জ্ঞান, আমাদের যে বচনটি নতুন জ্ঞান দিবে। আর বিশ্লেষক হচ্ছে যেটা আর কি টোটোলজাস। টোটোলজাস ইন দ্য সেন্স মানে তার সাবজেক্ট এন্ড প্রেডিকেট টার্ম সমার্থক আর কি, দুটোই। তো এখানে ইনস্ট্রাকটিভ বলতে যেটা বোঝানো হচ্ছে, ইনস্ট্রাকটিভ মানে নতুন জ্ঞান আমাদের দেবে, জ্ঞান মানেই নতুনত্ব থাকবে, সংশ্লেষমূলক হবে। এবং ক্লিয়ার বলতে পরিষ্কার। তারপরে রিয়াল ইন নেচার বলতে সেই নলেজটা, যে নলেজটা পাবো সেটা মানে বাস্তবের সাথে মিল হবে। এমন নয় যে বাস্তবে নেই এমন কিছু নলেজ আমরা নলেজের কথা বলছি। ধরো এখানে যদি আমি উদাহরণ দিই, যদি বলা হয় যে ডানাযুক্ত ঘোড়া, ডানাযুক্ত ঘোড়া বাস্তবে কিন্তু নেই, কিন্তু এরকম জ্ঞানের কথা কিন্তু লক বলছেন না। লক বলছেন জ্ঞান হতে গেলে সত্য হতে হবে বা বাস্তবের সাথে তার মিল থাকতে হবে। ঠিক আছে? এটুকু বোঝা গেল ইনস্ট্রাকটিভ, ক্লিয়ার অ্যান্ড রিয়াল ইন নেচার। একদম সুন্দর। হ্যাঁ, স্যার, তারপরে আপনি দেখো একটু for গলার ভলিউমটা একটু বাড়াতে পারেন না? হ্যাঁ, হ্যাঁ, পারবো তো। একদম একদম উচ্চ গলায় পড়ালে স্টুডেন্টদের ঘুম আসবে না। নয়তো এখন 9টার সময় খাওয়া আচ্ছা, দাওয়া হয়েছে না, খাওয়া দাওয়া করে কিন্তু সবার ঘুম চলে আসবে। টাইমটাও একটু লেট। না ঠিক যাই হোক, আছে, এটা একদম ফর হিম ডেটের পড়াশোনা করবে, আবার টাইম লেট মানে সারা রাত পড়তে হবে। চলো। একদম একদম। তারপরে বলছি দেখো, ফর হিম নলেজ ইজ দ্য এগ্রিমেন্ট অর ডিসএগ্রিমেন্ট অফ আইডিয়াস। এটা যেন আমাকে সেইফুল ওই দিন বলছিল এই সংজ্ঞাটা, যে নলেজ হচ্ছে কি, ধারণা কি, জ্ঞান হতে গেলে দুটো ধারণার মধ্যে মিল বা অমিল পার্থক্য করা। দুটি ধারণার মিল এবং অমিল পার্থক্য করা, সেটা লেখা আছে এখানে। তো আমরা ধারণার মিল আর অমিল যদি পার্থক্য করতে না পারি, তাহলে সেটাকে আমরা কি বলবো না, জ্ঞান বলবো না। তো তাহলে আমাদের জ্ঞানের বিষয়বস্তু কি? জ্ঞানের বিষয়বস্তু হচ্ছে ধারণা। দেখো, এবার যদি আমরা কোনো একটা দ্রব্যের বা কোনো একটা গুণের
যে জ্ঞানটা পাই সেটা কি আসলে কি আমরা সেই বস্তুটাই জানতে পারি না, আমরা ধারণাগুলিকে জানি। লকের মতে আমরা ধারণাগুলিকে জানতে পারি সরাসরি, সেটা সরল ধারণা হোক, সেটা যৌগিক ধারণা হোক, বা সেটা বলতে পারো তোমরা কোনো একটা অমূর্ত ধারণাই হোক। এখানে যে গুণের কথা বলা হচ্ছে, যেরকম শ্বেতত্ব, মিষ্টিত্ব এবং কঠিনত্ব, এই গুণগুলি তো এক একটি ধারণা, তাই না? আমরা ধারণাগুলিকে জানতে পারি। সুতরাং আমরা কোনো গুণ বা আমরা বস্তুকে জানতে গেলে আমাদের ধারণাগুলিকে জানতে হয়। আমরা সরাসরি ধারণাকে জানি। দেখো এবার refutation of innate ideas. For Locke, no ideas are innate because all ideas originate with and from experience. At the time of birth, mine is a clean slate or tabula rasa. Experience is found in two forms of sensation and reflection. এইসবের সাথে তোমরা পরিচিত, তাও আমি বলে দিন যে সহজাত ধারণা যখন খণ্ডন করেন তখন লোক কি বলেন যে আমাদের জন্মের পূর্বে মনের মধ্যে এমন কিছু বা কোনো ধারণা ছিল না, বা বলতে পারো যে মন একটি অলিখিত সাদা কাগজের মতো জন্মের সময়। ঠিক আছে, এর আগে আমাদের কোনো রকম ধারণা হয় না বা ছিল না। দেখো এরপরে আমরা পেয়ে যাবো যেটা সিম্পল আইডিয়াস, সরল ধারণা। সরল ধারণাটা কি ইন শর্টে বলি, ওটা তোমরা পরে পড়ে নিও পিডিএফ এ। The idea of color, sound, smell, taste or sound, all of these are the example of simple ideas. প্রত্যেকটি গুণ আমরা যদি এক একটি করে কি করি, রিসিভ করি বা গ্রহণ করি, আমাদের মনে যদি এক একটি গুণ এক এক সময়ে রিসিভ করি, তাহলে সেটা হয়ে যাচ্ছে আমাদের কি সরল ধারণা। যদি ধরো একটি আপেলের উদাহরণ দিই, একটা আপেলের যদি কালারটা আমি এক সময় কি করছি, পরীক্ষা করছি চক্ষু ইন্দ্রিয় দিয়ে, যখন তার কালারটার জ্ঞান হচ্ছে আমার বা সেই ধারণাটা হচ্ছে, সেটা হচ্ছে একটা কি সরল ধারণা। যখনই তার কালারের পরিবর্তে তার কি বলবো আমি, শেপ, সাইজটার আমার একটা ধারণা হচ্ছে, তখন একটা কি হচ্ছে, সরল ধারণা হচ্ছে। কিন্তু এই সবকে যখন আমি কি করব, এই যে কালার, সাউন্ড, স্মেল, টেস্ট অ্যান্ড যা কিছুই রয়েছে সবগুলোকে একত্রিত করে আমি যখন এটা ভাববো যে এটা একটা আপেল, তখন যে ধারণাটা সেটা হচ্ছে আমার কি জটিল ধারণা বা যৌগিক ধারণা, রাইট? তো এখানে সিম্পল আইডিয়াস, দেখো মোস্ট ইম্পর্টেন্টলি কি লেখা আছে, সিম্পল আইডিয়াস এন্টার দ্য মাইন্ড ওয়ান বাই ওয়ান। এখানে আমরা একের বেশি ধারণা একসাথে গ্রহণ করতে পারি না, একটি আসে তারপরে আরেকটিকে আমরা রিসিভ করি। দেখো একসাথে আমরা কালারের জ্ঞান। আচ্ছা, এখানে জটিল ধারণাকে কি এর সঙ্গে করা যাবে, হিউমের দ্রব্যের সঙ্গে কিংবা যুক্তির সঙ্গে? কারণ এখানে দেখছি জটিল ধারণা হচ্ছে কি কতগুলো সরল ধারণার সমষ্টি। তাহলে জটিল ধারণা থেকে যদি সরল ধারণাকে আমি একা একা বাদ দিয়ে দিই, তাহলে জটিল ধারণা বলে তো কিছু থাকছে না। হ্যাঁ, জটিল মানে ধারণাকে যদি আপেল থেকে যদি তার কালারটাকে বাদ দিয়ে দিই, সাউন্ডটাকে, স্মেলটাকে, গন্ধ, এগুলো যদি একা একা বাদ দিয়ে দিই, তাহলে আপেল হ্যাঁ বলে হ্যাঁ তো কিছু থাকছে না। জটিল ধারণা থেকে যদি সরল ধারণাকে একা একা বাদ দিয়ে দিই, তাহলে তো জটিল ধারণা বলে কিছু নেই। কারণ জটিল ধারণা হচ্ছে কি সরল ধারণা সমষ্টি। একদম না, জটিল ধারণা বলে কিছু নেই এমনটা, দেখো এমনটা আমি আসছি, এমনটা কিন্তু বাকলে স্বীকার করে না। বাকলের মধ্যে, তাই বাকলে তো এটা স্বীকার করছে না যে অমূর্ত দ্রব্য বা অমূর্ত ধারণা বলে কিছু একটা আছে। সেটা তো আমাদের আসলে কি গুণের সমষ্টিই তো হচ্ছে দ্রব্য। তো তুমি তো গুণটাকে আর এক এক জায়গায় পাচ্ছ না, তুমি তো সমস্ত গুণটাকে এক জায়গায় কালেক্ট করা পাচ্ছ, সংগ্রহ করা পাচ্ছ, তাই না? তো তাই বলে এখানে জটিল ধারণা তো তৈরি হচ্ছে, যেখানে অনেক জটিল ধারণা বলতে তো এটাই বোঝাচ্ছে না যে সমস্ত সাধারণ বা সরল ধারণাগুলি একত্রিত রূপ, তাই তো? আমরা যদি বাদ দিয়ে একদম। দিই তাহলে তো সেটা সরল ধারণা হবেই। জটিল ধারণা থেকে যদি বাদ দিয়ে দিই একা একে, সরল ধারণাকে বাদ দিয়ে দিই, তাহলে জটিল ধারণা বলে তার কিছু থাকছে না। তাহলে হ্যাঁ, জটিল ধারণা তো সেটাই, যখন আমরা সরল ধারণাগুলোকে একত্রিত করব। একদম বুঝতে একদম পারলে? একদম কন্টিনিউ করো। বুঝতে পারছি, এটা অনেকটা কিছুর সঙ্গে যুক্ত করা যাবে। কেন করা যাবে? 4-5টা জিনিসের সঙ্গে। কারণ হ্যাঁ লজিকের যুক্তির সঙ্গে কানেক্ট করা যাবে, হিউমের আত্মার সঙ্গে কানেক্ট করা যাবে। এখন দেখো, আজকে যেহেতু লক পড়ছো, আগে লকটা পড়ো। বার্কলে যেদিন পড়বে তখন লকের সাথে বার্কলেকে কানেক্ট করবে। হিউম যখন পড়বে তখন লক বার্কলে হিউম কানেক্ট করবে, তাহলে সুবিধা হবে। কারণ হচ্ছে এখানে এটা ভাবো যে আমি নিউ পড়ছি লক, এইভাবে এখন কন্টিনিউ করো। বুঝলে সাইফুল? হ্যাঁ হুম। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। বার্কলে যেদিন পড়বে সেদিন লককে কানেকশন করবে। চলো। না, বাকলের আছে, আজকেই পড়িয়ে দেবো একটু। তো বাকলের সাথে কানেক্ট করা তোমার মানে তখন ভালো হবে। হ্যাঁ এখন ওটাই। এটা বুঝবো যে সরল ধারণা আর জটিল ধারণা বলতে কি বোঝানো হয়েছে। জটিল ধারণা মন তৈরি করে, কিন্তু মন কোনো মৌলিক ধারণা বা সরল ধারণা তৈরি করতে পারে না। দেখো তারপরে এখানে কি বললাম, একে একে আমাদের মনে আসে,
মানে সরল ধারণাগুলি একটির পর একটি আমাদের মনে আসে, আমরা একসাথে সবগুলোকে গ্রহণ করতে পারি না। দেখো, simple ideas enter the mind one by one and mind is passive in the reception of simple ideas, and when the mind becomes active then we get complex ideas. এটা ভেরি ভেরি তো ইম্পর্টেন্ট এক্সামের জন্য, হাজারো বার এক্সামে এসেছে এটা লাইন তুলে। বলো, কন্টিনিউ করো। নেক্সট স্লাইডে এটা আমি একটু বলতে পারি কি, যদি অনুমতি দাও? অবশ্যই। হ্যাঁ দেখো, আপনি বলেন না, হ্যাঁ এখানটা নলেজের দেখো, দরকার। হ্যাঁ ওই যে সিম্পল আইডিয়া হ্যাঁ ম্যাম, এন্টার দ্য, এই লাইনটা কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট। সিম্পল আইডিয়াস এন্টার দ্য মাইন্ড ওয়ান বাই ওয়ান, মাইন্ড ইজ প্যাসিভ ইন দ্য রিসেপশন অফ সিম্পল আইডিয়া। এই লাইনটা মনে রাখতে হবে। মানে যখন আমাদের সিম্পল আইডিয়া হয়, সিম্পল আইডিয়া হওয়ার সময় মন কিন্তু প্যাসিভ থাকে, মানে নিষ্ক্রিয় থাকে, এটা অবশ্যই মনে রাখতে হবে। এই সময় আমাদের মনকে ভাঙা যায় না, একদম পুরো সরল থাকে। আর যখন জটিল হবে তখন হচ্ছে আমাদের মন অ্যাক্টিভ হয়ে যায়। এটাকে নিয়ে অনেক আবার সাইকোলজিস্টরা ক্রিটিক করেছে লককে, যে আমাদের সাইকোলজিক্যালি কি হয়, বলছে মন অল টাইম অ্যাক্টিভ থাকে। কিন্তু কিভাবে লক বলে দিলেন আপনি যে মন থাকে প্যাসিভ? আমাদের ধারণা গঠন করার সময় মন তো অল টাইম অ্যাক্টিভ থাকে, এইভাবে কিন্তু যারা সাইকোলজিস্ট তারা কিন্তু লককে ক্রিটিক করেছিল। এরকম এরকম লাইন তুলে এজারসাল রিজন দিয়ে দিতে পারে, কারণ এখন কোশ্চেন লেভেল একটু হাই হচ্ছে, তো একটু ডিপে পড়তে হবে। আর এখানে একটা জিনিসই কমন মনে রাখবে, যে আমাদের সিম্পল আইডিয়া যখন তৈরি হয় তখন মন থাকে আমাদের প্যাসিভ, আর যখন জটিল আইডিয়া হয় তখন মন হয়ে যায় কমপ্লেক্স, চলো জটিল হয়ে যায়, এই অ্যাক্টিভ হয়ে যায়। চলো নেক্সট পড়াও। তারপরে দেখো কমপ্লেক্স আইডিয়াস দেওয়া আছে। when we mixed a simple ideas into another one then we get the complex ideas. তোমার কোশ্চেনের অ্যান্সার আছে সেগুলো দেখো। তুমি বললে জটিল ধারণাগুলিকে যদি আমরা কি করি, এক এক করে বাদ দিয়ে দিই সিম্পল ধারণাগুলিকে, তাহলে জটিল ধারণা বলে কিছু থাকছে না। একদম ঠিক। তাহলে আমরা এটাও তো বলতে পারি যে কোনো একটা জায়গায় কোনো কিছু একটা হয় না, গোডাউন হয় না, যেখানে অনেক কিছু আমরা একত্রিত করে রাখি, তাই না? একত্রিত করে রাখা মানে কি, যদি একত্রিত করে না রাখি তাহলে সেখানে আমরা সেটাকে গোডাউন কেন বলবো, বলো? হ্যাঁ, মানে একত্রিত থাকার জন্য তো সেটা গোডাউন, আলাদা হ্যাঁ, হলে তো সেটা গোডাউন থাকবে না। হ্যাঁ একদমই থাকবে না। তাহলে এই জিনিসটা এইভাবে বুঝো যে কমপ্লেক্স আইডিয়াস হচ্ছে সমস্ত সরল ধারণাগুলিকে আমি এক করছি বা মিক্সড আপ করছি, একটার সাথে একটা তুলনা করছি, কম্পেয়ার করছি এইভাবে। দেখো, when we mixed simple ideas into another one then we get the complex ideas. Mind can create complex ideas through compounding, comparing and abstracting. একটু আগে যেটা বললাম, for example the idea of an apple is a complex idea. আমরা একটা আপেলের ধারণা যখন করব যে এটা একটা আপেল, আপেল তো একটা দ্রব্য, তাই না, একটা বস্তু। তো আপেলের যখন আমরা একটা ধারণা করি সেটা হয়ে যায় কমপ্লেক্স আইডিয়া বা জটিল ধারণা। আর তখন সেটা আর সিম্পল থাকে না। সিম্পল কখন হবে, যখন আমরা তার শুধু কোয়ালিটি গুলো জানবো এক এক করে। The number of complex ideas formed by compounding, comparing and abstracting is almost infinite, but they can be classified into modes, substance and relation. তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি, কমপ্লেক্স আইডিয়াস তিন ধরনের পেয়ে যাচ্ছি। দেখো, এখানে এটাই বলা হচ্ছে কম্পাউন্ডিং, কম্পেয়ারিং, অ্যাবস্ট্রাক্টিং এর মাধ্যমে আমরা অনেকগুলি ধারণা পেয়ে থাকি বা পেতে পারি, ইনফাইনাইটলি, অসীম। কিন্তু আমরা শুধুমাত্র এখানে যে ইম্পর্টেন্টলি তিন ভাগে ভাগ করবো সেটা হচ্ছে মোডস মানে প্রত্যংশ, সাবস্টেন্স মানে দ্রব্য এবং রিলেশন মানে সম্বন্ধ। এই তিন প্রকারের ধারণা আমরা আলোচনা করব, বা লোকের দর্শনে এই তিন প্রকারের আলোচিত রয়েছে, মোড, সাবস্টেন্স এন্ড রিলেশন। দেখো, আমি এর আগের দিন বলেছি বলে আজকে ডিপলি তোমাদের বুঝাচ্ছি না। মোডস দুই প্রকার, প্রত্যংশ দুই প্রকার, একটা হচ্ছে মিশ্র, একটা হচ্ছে অমিশ্র। আজকে আমি তোমাদের বাকলেটাই পড়াবো ভালো মতো। আর তোমাদের এখানে ডিপলি বোঝার কিছু নেই। দেখো, তোমরা যে ভাববে যে মিক্সড আনমিক্সড মোড বা এর মধ্যে থেকে আবার অনেক ডিপ, এরকমটা না, যে সেই জায়গাটা আমি জোর দেওয়ার চেষ্টা করছি। দেখো, সাবস্টেন্স কি, আমরা যদি লকের দ্রব্য বুঝতে চাই তো লক এখানে কি বলছেন যে দ্রব্য একটা হচ্ছে এই বাস্তব জগতের দ্রব্য, একটা হচ্ছে মেটাফিজিক্যাল দ্রব্য মানে গডের বলছেন, এই কথা। শোনা যাচ্ছে না। কিন্তু আসলে ঈশ্বর আর আত্মা
ছেলে জড়কে ফেলছে। তো কি দ্রব্য বলছে? ঈশ্বর আত্মা জড়। প্রশ্নটা কি বললেন? প্রশ্ন বলিনি, আমি বলছি যে জন লক কয় ভাগে দ্রব্যকে বিভাগ করেছেন? প্রথমত 2 ভাগে ভাগ করেছে, তারপরে 3 ভাগ। 2 ভাগের মধ্যে এক প্রকার হচ্ছে চিন্তাশীল, চিন্তাশীলে ফেলেছে ঈশ্বর আর আত্মাকে, আর অচিন্তাশীলে ফেলেছে জড়কে। যে লকের মধ্যে দ্রব্য হচ্ছে 3 প্রকার, হ্যাঁ, ঈশ্বর আত্মা জড়। তুমি যেটা বললে সেটাও ঠিক। হ্যাঁ, দেখো এবার in his account of substance, Locke seems to be confused between logical, metaphysical, and empirical account of it. A substance is not any simple idea but is implied by it. It is the idea of a substratum or support underlying a number of simple qualities explained together. দেখো, একটা দ্রব্য, ফর এক্সাম্পল একটা আপেলকে আমরা সরাসরি জানতে পারি না। আমরা পর্তকের মাধ্যমে কি জানতে পারি? তার কালার জানতে পারি, তার গুণগুলি জানতে পারি, তার মুখ্য গুণ মানে তার আকার, আয়তন, বিস্তৃতি, এইসব জানতে পারি। তার গৌণ গুণ বলতে তার রং, স্বাদ, এইসবই জানতে পারি। কিন্তু আমরা যে একটা দ্রব্যকে পার্থক্য করি লকের মতে, এটা কিন্তু সরাসরি পার্থক্য করা যায় না। আমরা একটা মানে একটা আপেল বলতে যে সেই গুণগুলির সমষ্টি তো একটা আপেল, তাই না? কিন্তু আপেল যে আসলে কি সেই জিনিসটা আমরা পার্থক্যের মাধ্যমে পাই না। কিন্তু এখানে বৈশিষ্ট্য দর্শন বলছে যে আমরা যখনই আপেলটাকে পার্থক্য করব, মনে রাখবে এই জায়গাটা লিঙ্ক করে পড়লে তোমাদের মনে থাকবে। বৈশিষ্ট্য দর্শন কি বলা হচ্ছে, যখনই আমরা একটা আপেলকে পার্থক্য করি তখনই কি হয় যে তার গুণগুলির সাথে আমি কি সমস্ত পুরো আপেলটাকেও তো পার্থক্য করছি, তাই না? শুধু কি আমি গুণগুলি পার্থক্য করছি? আমি কি লাল রং পার্থক্য করছি বা আমি তার কোনো একটা আকারকে পার্থক্য করছি? না, আমি সেই আকারের যে মানে সেই গুণগুলোর যে সমষ্টি একটি আপেল দ্রব্য রয়েছে সেই আপেলটাকেও পার্থক্য করছি। বৈশ্বিক দর্শন এটা একসাথে গুণের সাথে দ্রব্যকেও পার্থক্য করা যায়, কিন্তু লক বলছে যে না, শুধুমাত্র গুণগুলিকে পার্থক্য করা হয়, আমরা দ্রব্যের করতে পারি না। তাহলে দ্রব্যকে কি করতে হয়? অনুমান করতে হয়। কোয়ালিটিস, Locke believes that there are two kinds of qualities, namely primary and secondary. আচ্ছা বলো তো, এই বিভাগটা কে কে স্বীকার করেছেন? মুখ্য গুণ এবং গৌণ গুণের বিভাগটা কে কে স্বীকার করছেন? আচ্ছা, আমি বলে নিই। ডেকার্ট এই বিভাগটাকে স্বীকার করবে, মুখ্য গুণ এবং গৌণ গুণ দ্রব্যের যে 2 প্রকার গুণ রয়েছে। আর লক করছেন আরো মনে হয় ম্যাম স্পিনোজাও তো করছেন না? হ্যাঁ বলো, আমি শুনিনি, বলো কি বলছিলে। এই মুখ্য গুণ গৌণ গুণ গুণের দুটো ভাগ লক করেছে স্বীকার, আর বার্কলে করেছে অস্বীকার। শোনা যাচ্ছে না আমার কথা? হ্যাঁ, শোনা যাচ্ছে। তুমি পড়াও, ঠিক আছে? আমি নাই, একদম রিল্যাক্সে পড়াও এরকম। হুম, আমি শুধু জাস্ট তোমার স্ক্রিনটা শেয়ার আচ্ছা, করার জন্য বসে ঠিক আছে। আছি। নেক্সট ম্যাম। দেখা যাচ্ছে না? মাইন্ড গডি কি পড়াবে কোন? হ্যাঁ হুম, হ্যাঁ, পড়াও। তোমার মানে একদম মাইন্ড স্ক্রিন মনের কথা কি বলছে? সুন্দর রেখেছো, একদম টপিক সুন্দর আছে এবং এক একটা লাইন খুব সুন্দর করে লিখেছো। পড়ানো দারুণ হচ্ছে, পড়িয়ে যাও। দেখো, তোমরা সবাই দেখো, মাইন্ডের সম্বন্ধে কি বলছে? উই গেট দ্য নলেজ অফ মাইন্ড থ্রু রিফ্লেকশন, that it has language of perceived thinking, memory, and willing with the idea of an unknown stratum. দেখো, আমরা সবাই জানি কি কি মাইন্ড দিয়ে আমরা কি করি করি কি আর চিন্তা করি। চিন্তনের একটা ক্ষমতা রয়েছে। মনের মধ্যে আমাদের কি থাকে? স্মৃতিশক্তি থাকে এবং উইলিং, ইচ্ছা শক্তি। ইচ্ছা শক্তিটা কোথা থেকে আসে? মাইন্ড থেকেই তো আসে। এই সবগুলি হচ্ছে তার কি কোয়ালিটি। তো এই কোয়ালিটির মাধ্যমে আমরা কি বলি? এই কোয়ালিটির সমষ্টি হচ্ছে কি মাইন্ড বা মন, গুণের সমষ্টি। আর দ্রব্য সম্পর্কে কি বলছেন লক? যে গুণের সমষ্টি হচ্ছে দ্রব্য। তো এখানে মনকে তোমরা একটি দ্রব্য, মন বা আত্মাকে একটি দ্রব্য হিসেবে দেখো, এবং তার গুণ হচ্ছে কি পার্থক্য করা, চিন্তন বা চিন্তা করা, আর স্মৃতি এবং ইচ্ছা। Hence the real knowledge of is unknown,
though its qualities is known. আমরা এখানেও বলছে মাইন্ডের যে জ্ঞানটা সেটাকে আমরা জানতে পারি না, এর আসলে যে মাইন্ড বলে কি সেটা জানতে পারি না, তবে এর গুণগুলিকে আমরা জানতে পারি। তারপরে দেখো গড রয়েছেন, ইন রিলেশন টু গড Locke does not apply the conclusion of the unknowability of substance. দেখো গডকেও উনি দ্রব্য বলেছেন, কিন্তু এখানে ইম্পর্টেন্ট এটা যে গডের কথা যদি প্রশ্নে আসে তাহলে গডকে কি আমরা জানতে পারি না? লক এখানে এটাই বলছেন যে গডকে আমরা জানতে পারি। দেখো একটু আগেই বললে তুমি বা তোমরা বললে যে দ্রব্য হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে ঈশ্বর, আত্মা আর জড়দ্রব্য। তো আত্মা আর জড়দ্রব্যের কথা কি বলছে জানি না, এখন যেটা বলছেন ঈশ্বরের কথা বলছেন যে ঈশ্বরের জ্ঞান আমরা পেতে পারি। ঈশ্বর তো একটা দ্রব্য, আর উনি তো প্রথমে বলেছিলেন যে দ্রব্যের জ্ঞান সরাসরি হয় না, বা দ্রব্য যে কি আমরা জানতে পারি না, কিন্তু এখানে উনি এই কথাটাকে তুলে নিচ্ছেন, বলছেন ইন রিলেশন টু গড লক ডাজ নট অ্যাপ্লাই দ্য কনক্লুশন অফ দ্য আননোয়েবিলিটি অফ সাবস্টেন্স, মানে তার মানে এই দ্রব্যকে জানা যায়। হি সিমস টু টেল আস দ্যাট গড ইজ নোয়েবল অ্যান্ড হিজ নেচার ইজ পিওরলি ইমেটেরিয়াল। বলছে গড হচ্ছে কি, গডকে জানা যায় এবং গড কি পুরোপুরি অজড়। দেন দেখো রিলেশনের মধ্যে আমি কিছু লিখিনি, জাস্ট কজালিটি অ্যান্ড আইডেন্টিটি। দেখো সম্বন্ধ দুই প্রকারের হতে পারে, একটা হচ্ছে কার্যকারণ সম্বন্ধ আর একটা হচ্ছে তাদাত্ম্য সম্বন্ধ। ডিগ্রিজ অফ নলেজ, এবার দেখো জ্ঞানের প্রকার কয় ভাগে লক জ্ঞানকে ভাগ করেছেন? তিনটি ভাগে ভাগ করেছেন। একটি হচ্ছে ইনটুইটিভ নলেজ, সেগুলো তুমি ছিলে না? পড়ালেখা হয়ে গেছিল একটা। আচ্ছা আচ্ছা, তো এর আগে আমরা গড আর মাইন্ড নিয়ে বললাম, যেটা তোমার শোনা যাচ্ছে না। ভাগ করতে পারি বা তিন স্তরের জ্ঞান আমাদের হয়ে থাকে। একটি কি ইনটুইটিভ নলেজ, সাক্ষাৎ প্রতীতিমূলক জ্ঞান, মানে যেটা সরাসরি হয়, যেখানে আমাদের আর কোনো কিছু দ্বিধাবোধ থাকে না, যেটা একেবারে সব থেকে হাইস্ট লেভেলের জ্ঞান বলতে পারো। যে আমরা সবাই এটা নিয়ে মানে কি বলবো, হ্যাঁ দুটি কালারের কথা যদি বলি, আমরা সবাই জানি যে লাল কি নয়, লাল সাদা নয়, বা সাদা হলুদ নয়। এই জ্ঞানটার জন্য আমাদের কোনো মধ্যবর্তী জ্ঞানের প্রয়োজন হয় না। আমরা যখনই আমাদের মানে ইনটুইশন, মানে আমাদের প্রজ্ঞা বা আমাদের ব্রেনের মধ্যে বুদ্ধিতে যখনই আসে যে লাল একটা কালার সামনে দেখতে পাই বা প্রত্যক্ষ করি, তখনই আমরা কি বলতে পারি যে এটা সাদা নয়, হলুদ নয়, কালো নয়, এক্সেট্রা এক্সেট্রা, তাই না? আমরা যখনই দুটি কালারকে কম্পেয়ার করব, তখন আমরা ঠিকই বলে দিতে পারবো যে এটা একটা লাল কালার বা এটা একটা হলুদ কালার। তো এই ধরনের জ্ঞান হচ্ছে কি ইনটুইটিভ নলেজ। যেরকম দেখো দ্য নলেজ অফ সেলফ, এই কোশ্চেনটা 2 থেকে 3 বার ইউজি নেটের কোশ্চেনে আসছে, যে আত্মার জ্ঞান বা সেলফের যে জ্ঞানটা, আমাদের যে নিজেদের যে জ্ঞান, আমরা যে এক্সিস্টেন্স, মানে ডেকার্ট তো এখানে আই থিঙ্ক দেয়ারফর আই অ্যাম দিয়ে বলেছেন যে আমি চিন্তা করি সুতরাং আমি আছি, আমার অস্তিত্ব আছে। তো লক এখানে বলছেন যে আমার অস্তিত্বের প্রমাণ কি? তো আমার অস্তিত্বের প্রমাণ উনি বলছেন যে এই জ্ঞানটা আমরা এটার মাধ্যমে পেয়ে থাকি, এটা ইনটুইটিভ নলেজের মাধ্যমে পেয়ে থাকি। দিস নলেজ ইজ মোস্ট ক্লিয়ার অ্যান্ড সার্টেন, এটা সব থেকে বড় ধরনের জ্ঞান আমাদের, আর এর থেকে বড় বা পরিষ্কার কোনো জ্ঞান আমরা পেতে পারি না। যখন কি করি একটি জ্ঞান বা দুটি ধারণার মধ্যে আমরা কি করি, মিল খুঁজে বার করি, তখনই আমরা আমার কাছে একদম আওয়াজ আসছে না, তোমরা শুনতে পাচ্ছ তো? B is equal to C, therefore A is equal to C. A B এর সাথে, ম্যাম পিডিএফটা কেন এরকম? আসলে আমি শুনতেও পাচ্ছি না এর ঠিকঠাক, সাথে, এখানে নেটওয়ার্কের সমস্যা আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, দেখো A B এর সাথে সমার্থক, B C এর সাথে সমার্থক, সুতরাং আমরা বলতে পারি তৃতীয়ত যে A C এর সাথে সমার্থক, বা A আর C সমান সমান। মানে দেখো এখানে যদি তোমরা লক্ষ্য করো, তাহলে এখানে আমাদের একটা মিডিয়েট বা
মধ্যবর্তী কোনো একটা পার্সন বা কোনো কিছু একটা প্রয়োজন হচ্ছে প্রমাণ করার জন্য, তাই না? আমরা সরাসরি বলতে পারছি না যে এ আর সি সমান সমান, কারণ এ আর সি সমান সমান করার আগে আমাকে দেখতে হচ্ছে যে এ বি এর সাথে সমান সমান ছিল, বি সি এর সাথে সমান সমান ছিল। সুতরাং তারপরে আমরা এখানে সিদ্ধান্ত নিচ্ছি যে এ সি এর সাথে সমান সমান। তো এখানে দেখো দ্য নলেজ অফ গড, এটাও মনে রাখবে যে গডের যে নলেজ সেটা ডেমোস্ট্রেটিভ নলেজ, প্রমাণমূলক জ্ঞান। সেটা ইনটিউটিভ নলেজ না, সেটা সেন্সিটিভ নলেজও না, সেটা হচ্ছে ডেমোস্ট্রেটিভ নলেজ। দেন আমরা তৃতীয় প্রকারের যে জ্ঞানটা পেয়ে থাকি সেটা হচ্ছে সেন্সিটিভ নলেজ। দ্য নলেজ অ্যাবাউট দ্য এক্সটার্নাল ওয়ার্ল্ড ইজ কল্ড সেন্সিটিভ নলেজ। ফর এক্সাম্পল দ্য নলেজ অফ এ টেবিল। দেখো বাইরের বস্তু সম্পর্কে যত সব বস্তু রয়েছে, চেয়ার টেবিল, নদী নালা, পাহাড় পর্বত, গাছ, পাখি, পশু পাখি, সবকিছু যা কিছু রয়েছে, এভরিথিং এই জগতে, তা আমরা কিসের মাধ্যমে পেয়ে থাকি? আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে পেয়ে থাকি। আর পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে জ্ঞান পাওয়া মানে সেটা হচ্ছে কি সংবেদনমূলক জ্ঞান বা সেন্সিটিভ নলেজ। শর্টকাটে মনে রাখবে যে আমাদের ইন্দ্রিয়ের মাধ্যমে যে জ্ঞানগুলো আমরা পেয়ে থাকি সেগুলো হচ্ছে সেন্সিটিভ নলেজ, এগুলো বাস্তব বলে দাও, জগতের যা কিছু জ্ঞান। হ্যাঁ ম্যাম, এগুলো শর্টে বলে দাও। বললাম তো ম্যাম। আচ্ছা ঠিক আছে, চলো আমি শুনে নিতাম, আসলে ও, কানেকশন বন্ধ আর হয়ে শর্ট গেছিল। করলে এটা বলতে হবে যে সেন্সের মাধ্যমে যে জ্ঞান হবে সেটা সেন্সিটিভ নলেজ। হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ, একদম। আচ্ছা বলো তো, আমি 3 প্রকার জ্ঞান যে বললাম একটু তো পরিষ্কার ভাবে বলতে পারবো যে আমি কি কি বললাম? মানে সকামূলক জ্ঞান, প্রমাণমূলক জ্ঞান আর সংবেদনমূলক জ্ঞান। হ্যাঁ ইনস্টিটিউটিভ আর ডেমনস্ট্রাটিভ আর সেন্সিটিভ। হ্যাঁ। একটা তো উদাহরণ দিয়ে দাও, উদাহরণ দাও, কোন একটা জ্ঞান বাস্তবের উদাহরণ দিয়ে বলো। ইনটুইটিভ কোনটা হচ্ছে? ইনটিউটিভ ঈশ্বরের ধারণা, যেটাকে আমরা গাণিতিক কিংবা এর মধ্যে পাবো না, সংবেদের মধ্যে পাবো না, ঈশ্বরের ধারণা হবে। না না, আর প্রমাণমূলকটা হয়ে যাবে গণিতের জ্ঞানগুলো, এ প্লাস বি হোল স্কয়ার সমান এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। আর সংবেদন তো কি, মেয়েটি দেখতে সুন্দর। আমার কাছে তো কোনো আওয়াজ আসছে না, তোমরা নিজেরা নিজেরা তুমি পড়াও আর তোমরা শোনো। না না না, ওটা তুমি যেটা হচ্ছে বলেছো কি, ঠিক আছে, তো অসুবিধা নেই। আচ্ছা দেখো, তারপর কাইন্ডস অফ নলেজ রয়েছে, জ্ঞানের প্রকার রয়েছে। আমরা কি কি প্রকারের জ্ঞান, আমরা তো দেখলাম 3 প্রকার ওখানে জ্ঞান, এখানে আবার 4 প্রকারের কথা বলছেন এক্সট্রা, সেটা হচ্ছে আইডেন্টিটি অর ডাইভার্সিটি, অ্যান্ড রিলেশন, কোএক্সিস্টেন্স অ্যান্ড রিয়েল এক্সিস্টেন্স। দেন ইন শর্ট আমি বলি, ফাইনালি উই ক্যান সে দ্যাট লক বিলিভ দ্যাট দ্য রিয়ালিটি অফ এক্সটার্নাল ওয়ার্ল্ড, মাইন্ড অ্যান্ড গড। তাহলে 3টি দ্রব্যের কথা যে লক স্বীকার করছেন সেই 3টি মনে রাখবে, একটি হচ্ছে ঈশ্বর, একটি হচ্ছে আত্মা, আর একটি জড় দ্রব্য। ম্যাম, হুম, বলো। আপনি বলুন তো যে ঈশ্বরের জ্ঞানটা কি আমরা ইনটিউটিভ নলেজের মাধ্যমে পেয়ে থাকি? দেখো এটা নিয়ে ঈশ্বরের যে গানটা না, আমি চুপ করে গেলাম তখন, আধা শুনে আধাটা শুনতে পেলাম না, ভাবলাম হয়তো কি আমি আধা শুনলাম। এখানে আমার একটু ডাউট আছে, এই ইনটুইটিভ নলেজটা, এই আইডিয়া অফ গড যেটা বা নলেজ অফ গড যেটা, হুম, সেটা কিন্তু আমরা ইনটুইটিভ ডিরেক্টলি হয়ে থাকে, যেমন আমার নিজের থেকে একদম ফিল হয় যে এগুলো, সেগুলো ইনটুইটিভের আন্ডারে আছে। আর ডেমনস্ট্রেটিভের আন্ডারে যেগুলো আছে সেগুলো হচ্ছে যেমন ম্যাথামেটিক্স বা ফিজিক্সের সূত্রগুলো ডেমনস্ট্রেটিভে আছে। আর সেনসিটিভ নলেজ যেটা, সেই সেনসিটিভ নলেজটা আছে তোমার আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা যেটা হয়। এটা কিন্তু আমরা বইয়ে পড়েছি। তো কোনো কোনো জায়গায় দেখেছি যে আইডিয়া অফ গডটা এখানে ডেমনস্ট্রেটিভ নলেজে দিয়ে দেয়, কিন্তু আনসার আমরা ডেমনস্ট্রেটিভ নলেজে করবো না, আইডিয়া অফ গডটা বা নলেজ অফ গডটা কিন্তু ইনটুইটিভই হবে, কারণ এটা ডিরেক্টলি হয়ে থাকে সরাসরি। আর একটা হচ্ছে বুদ্ধি, যেটাকে আমরা প্রজ্ঞা বলছি, আর একটা হচ্ছে ব্যবহারিক বুদ্ধি, হুম, যেটাকে একদম আমরা ব্যবহারিক প্রমাণমূলক বুদ্ধি। বলছি। এটা গণিতের হচ্ছে একদম ভাষায় হচ্ছে আত্মিক, ব্যবহারিক বুদ্ধি। মানে এটার কোনো হেল্প লাগে না, এটার মাঝে কোনো মিডিল কোনো পার্সন লাগে না, মানে আর কি ঘটকের প্রয়োজন হয় না, সরাসরি হয় ইনটুইটিভ। তো আমরা দেখো যদি বিবেকানন্দকে ফিল করি, রামকৃষ্ণ দেবকে যদি ফিল করি, বা অন্যান্য যারা ধর্মগুরু তাদেরকে যদি ফিল করি, তারা কিন্তু গডকে একদম অন্তর থেকে ফিল করেছে। তো সেটা আমরা
ইনটুইটিভ নলেজের আন্ডারে কিন্তু গডের জ্ঞানটা রাখবো। আর ডেমনস্ট্রেটিভ মতলব ব্যবহারিক যে আচ্ছা জ্ঞানগুলো। হ্যাঁ, আমি বলি যে গডের কথাটা এখানে কেন ডেমনস্ট্রেটিভ বলেছে। দেখো, এটা তো একটা প্রমাণমূলক জ্ঞান, ডেমনস্ট্রেটিভ নলেজ, তাই না? হুম তো হুম হুম। প্রমাণমূলক জ্ঞান গডের যেহেতু অস্তিত্ব আমাদের প্রমাণ করতে হয়, আমি তাই না? বললাম তো গডের কোনো বই অস্তিত্ব আমি কিন্তু আমাদের দেখেছি এই প্রমাণ এই করতে হয়। আইডিয়া গডের যে নলেজটা, এটা না ডেমনস্ট্রেটিভ এতেও আনসার ইয়ে আছে, অনেক বই দেখেছি আমি। প্রমাণযোগ্য নয়, গণিতের বচনগুলো প্রমাণযোগ্য। হ্যাঁ, গণিতের বচনগুলো কি প্রমাণযোগ্য, বললে? কিন্তু আমি এক দুটো বইতে দেখেছি যে এই ডেমনস্ট্রেটিভ এর আন্ডারে গডকে রেখেছে, কিন্তু অ্যাকচুয়ালি আমি একটু দেখবো, এটা নিয়ে আমার কনফিউজ ছিল। সেটা আমি যদি এখানে না, সমস্যা হবে বুদ্ধির জন্য, যেটা বললাম প্রজ্ঞার বুদ্ধির মধ্যে পার্থক্য আছে। কারণ বুদ্ধির হ্যাঁ, যখন উচ্চতর স্তরে চলে যাবে তখন সেটা বলা হয় প্রজ্ঞা, আর প্রজ্ঞা যে সজ্ঞার সাথে সম্পর্কযুক্ত। আর ফিলিপিতে টার্ম গুলো না অনেকটার সঙ্গে যুক্ত আছে। কিন্তু কারণ সেইফুল বুদ্ধি দেখো, দুটো তোমার আছে, যদি আমরা অঙ্ক শোনো করতে শোনো গেলে বুদ্ধি লাগছে, কিন্তু এটা হচ্ছে ব্যবহারিক বুদ্ধি। কিন্তু ঈশ্বর সম্পর্কে চিন্তা করলে সেটা আলাদা বুদ্ধি, সেটা কিন্তু চিন্তার তোমার যদি বুদ্ধি, সেটাকে আমরা তোমার প্রমাণ যদি হ্যাঁ, করতে পারবো না। বলো। আমারটা বলতে শোনো, দাও তোমাকে। যদি নেটে কোশ্চেন আসে তাহলে তুমি এখানে ডেমনস্ট্রেটিভ নলেজ এটাতেই টিক করবে, না হলে তোমার কিন্তু ভুল ওরা কনসিডার করবে। তুমি মানছি আর তুমি প্রমাণমূলক কেন ইনটুইটিভ দেবো? নলেজ, গাণিতিক কোশ্চেন কি আনবো? না, না, ইয়ে তুমি নলেজ সাইফুল অফ শোনো, গড যদি নেট দেবার আসে। সময় একটা জিনিস ফলো করবে। অনেক সময় হয় কিছু কিছু কোশ্চেন আমি বলেও দেবো, তোমার যে পড়া চাহানো ও বলবে, কারণ ও ও নেট এক্সাম যে দিয়েছে সে ভালো করে জানে, ইভেন প্রিভিয়াস ইয়ার যে সলভ করেছে অনেক আছে, নেটে যেটা উত্তর নিচ্ছে সেটা আমাদেরকে দিতে হবে এখন। আমি এই যে আইডিয়া অফ গডটা না বা নলেজ অফ গডটা, এটা আমি কোনো কোনো বই ইউটিউবে দেখেছি, কোনো কোনো বই ডেমনস্ট্রেটিভেও দেখেছি। আর এবারে হচ্ছে কোশ্চেনের এনটিএ যেটা নেবে উত্তরটা, সেটা কি আমাদেরকে দিতে হবে। বৈশেষিক ফিলোসফির কোনো একটা কোশ্চেন এই মুহূর্তে আমার ইয়াদ নেই, ইয়ে সম্পর্কে, সম্বন্ধ সম্পর্কে বা কিছু সম্পর্কে হবে। হার বার যেটা একদম ন্যায় সূত্র বইয়ে যেটা রয়েছে সেটাকে আনসার কোনোদিন দেয় না, হার বার আনসারটা ভুল নেয়। তো আমি নিজে ভুল আনসার ওটা দিয়ে হচ্ছে, পাস করেছি। হ্যাঁ ম্যাম, ওটা ওই সংযোগ সন্নিকর্ষ সম্বন্ধে ওই একটা ভুল দেয়। বারবার ভুল দেয়, ওই যাই হোক, ওটা মেনে নিতে হয়, কিছু করার নাই। আর লৌকিক সন্নিকর্ষ থেকে দেয়। হ্যাঁ, এবারে এবারে যদি প্রমাণ দিয়ে ঝগড়া করা যায় এনটিএ কে, তখন হয়তো বার করতে পারে, চেঞ্জ করতে পারে ওটা। ঠিক আছে, চলো তুমি একদম এটা একদম। কন্টিনিউ পড়ো। আমি ইন্ডিয়ান ফিলোসফির কোর যে বুক আছে সেই বুক আমি দেখবো সেখানে কি দিয়েছে, এবং সেটাই আমরা নেব, মানে অন্তত বুঝার জন্য মাথায় রাখবো, কিন্তু এনটিএ তাহলে এখানে এক্সাম। যেহেতু আমরা রকের মত অনুসরণ করছি, তাহলে সেটা অনেক ইয়ে করবো, ক নাই ক্ষয় এ ইজ নট বি, মানে লকের মাঠটাকে এখানে নেবো। বলো, বুঝলাম না, দুবারা বলো। এখানে লকের মতকে অনুসরণ করবো, লক যে উদাহরণগুলো দিয়েছে সেটাকে অনুসরণ। হ্যাঁ, একদম লকের মেন বুক থেকে বা লক যেভাবে যেগুলো উদাহরণ দিয়েছে সেগুলো আমরা বুঝে রাখবো, কিন্তু পরীক্ষা যখন দেবো ওরা যেরকম আনসার নিচ্ছে সেটাই দেবো, আর না হলে এক করতে হবে, আমাদের দম রাখতে হবে চ্যালেঞ্জ করার। ঠিক আছে, চলো আচ্ছা, নেক্সট যাই হোক। করো। এটা হয়ে আচ্ছা, গেছে। বাকলেটটা আমি শুরু করতে। হ্যাঁ, বাকলে পিটিভি এসছে। হ্যাঁ, দেখো, বাকলেও একজন অভিজ্ঞতাবাদ দার্শনিক, ঠিক আছে? তো উনি লকের সাথে অনেক মতে মানে সহমত ছিলেন না। লকের যে দর্শন, সেই দর্শনকে উনি অনেকভাবেই ক্রিটিসাইজ করেছেন, কারণ ওনার উদ্দেশ্যই ছিল যে জড়কে প্রত্যাখ্যান করা বা জড়কে বাদ দেওয়া, এবং বেশিরভাগটা আমরা যদি বলতে পারি এইভাবে যে বাকলের উদ্দেশ্য এটা যে ঈশ্বরের অস্তিত্ব এবং জিনিসটাকে রিলিজিয়াস করা, মানে তার দর্শনটাকে রিলিজিয়াস মুখী করা, ধার্মিক দিক দিয়ে বিচার বিবেচনা করা। তাহলে ধার্মিক দিয়ে বিচার বিবেচনা করা মানে উনি ওখানে ম্যাটারকে স্বীকার করবেন না, আর কি কে স্বীকার করবেন না, মানে কোনো অ্যাবস্ট্রাক্ট আইডিয়াকে স্বীকার করবেন না, যেহেতু ম্যাটার হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া। আর ম্যাটারকে কেন স্বীকার করছেন না বা জড়কে কেন স্বীকার করছেন না, এর কারণে উনি বলছেন যে জড়কে স্বীকার করলে আমরা কি নাস্তিকতাবাদ বা সংশয়বাদে পড়ে যাব। ঠিক আছে, তো এবার শুরু করি। বাকলের দর্শনে আমরা কি পাই? বাকলের লেখা কয়েকটি মেইন বুক যেগুলি রয়েছে, সেটা যেরকম কমন প্লেস বুক রয়েছে, যেটা 1706 থেকে 8 সালে উনি শেষ করেছিলেন, এবং নিউ থিওরি অফ ভিজন এই বইটি খুবই ইম্পর্ট্যান্ট, এবং প্রিন্সিপালস অফ হিউম্যান নলেজ, তিনটি ডায়লগস উনি লিখেছেন। অ্যালসিফন অ্যান্ড সাইরিস গ্রন্থে কিন্তু উনি কিসের কথা আলোচনা করেছেন? সাইরিস গ্রন্থে কিন্তু ধারণা আর যে ওই অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর এইসব বিষয় নিয়ে আলোচনা করেছেন। দেখো, বাকলে লিভড অ্যান
Barclay lived in an age in which materialism and atheism were slowly making themselves established. মানে বার্কলে যে সময় এসেছিলেন বা যে সময় বার্কলের জন্মকাল, সে সময় কি ছিল, জড়বাদ এবং নাস্তিকতাবাদ খুবই মানে একটা কি বিস্তার অর্জন করে নিয়েছিল, তাদের একটা জায়গা দখল করে নিয়েছিল সেই সময়টাতে। মানে জড়বাদের খুব একটা সুনাম ছিল। আর কি ছিল, নাস্তিকতাবাদ। নাস্তিকতাবাদ মানে যারা ঈশ্বরে বিশ্বাসী ছিল না। Against them, Berkeley holds that the reality of the physical world is essentially spiritual, for it manifests the activity of spirit and the goodness of God's will. তো দেখো, এটা জড়বাদ, আমি একটু আগেই বললাম যে জড়বাদ এবং নাস্তিকতাবাদের বিরুদ্ধে উনি কি করছেন, স্পিরিটকে প্রাধান্য দিচ্ছেন, মানে আত্মাকে প্রাধান্য দিচ্ছেন এবং জড়কে কি করছেন, খণ্ডন করছেন। এবং আত্মাকে প্রাধান্য দেওয়া মানেই উনি শুধুমাত্র সবকিছুতে ঈশ্বরের ইচ্ছা এবং ঈশ্বরের সাথে সম্পর্ক করতে চাচ্ছেন। মানে এক কথায় যদি আমরা ভাবি, যেরকম আমাদের মুসলিম সমাজে বা মুসলিম ধর্মে এটা বিশ্বাস করা হয় যে আল্লাহ ছাড়া আর কোনো কিছু নেই, আল্লাহ হচ্ছেন সর্বশ্রেষ্ঠ, সর্বশক্তিমান। তো এখানে এটা তোমাদের বোঝার সুবিধা হবে যে মানে গড বা ঈশ্বরের কথা যখনই বলছেন, যে গড ছাড়া আর কোনো কিছুর উনি অস্তিত্ব স্বীকার করতে যাচ্ছে না। এমনকি বাইরের যে জগৎটা রয়েছে সেটাও কি গডের একটা ধারণা রূপে রয়েছে, গডের ধারণার রূপে রয়েছে বাইরের জগৎটা। এবং আমাদের মনে যে ধারণাগুলি রয়েছে সেগুলো কি গডেরই ধারণা। ঠিক আছে, তো লক কি করছে, বার্কলে কি করছেন, প্রথমত অ্যাবস্ট্রাক্ট আইডিয়াসকে খণ্ডন করছেন। অ্যাবস্ট্রাক্ট আইডিয়া যেটা মানে জন লক দিয়েছিল অমূর্ত ধারণা। অমূর্ত ধারণা বলতে এমন একটি ধারণা যে ধারণার বাস্তবে কোনো ভিত্তি নেই। বার্কলে বলছেন অমূর্ত ধারণা হচ্ছে বাস্তবে যার কোনো ভিত্তি নেই। ধরো একটি উদাহরণস্বরূপ একটা টেবিলটাকে যদি আমরা টেবিলটা যদি একটা বস্তু হয় এবং তার যদি গুণগুলি আমরা প্রত্যক্ষ করি, ধরো একটি টেবিলের একটা আকার থাকে, নির্দিষ্ট আকার থাকে, আয়তন থাকে এবং একটা যে কোনো কালার থাকে, তাই তো, রং থাকে, বাদামি কালারের হতে পারে সেটা, বা অন্যান্য কালারের হতে পারে। তো আমরা কি করি, আমরা যখনই সেই টেবিলের কালার গুলি দেখি, দেখো খণ্ডন যে করছেন এখানে, দেখো কি কারণে খণ্ডন করছেন, রিফিউটেশন ম্যাটার অ্যাজ অ্যান অ্যাবস্ট্রাক্ট আইডিয়া অর বাই আর ক্রিটিসিজম অফ দ্য ডিস্টিংশন বিটুইন প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি কোয়ালিটিস। তোমাদের তিনটা জিনিস এক জায়গায় চলে আসবে, সেটা হচ্ছে প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি কোয়ালিটিস যে খণ্ডন, সেই খণ্ডনটাকে উনি কি করছেন, অস্বীকার করছেন। মানে বলছেন, দেখো এইভাবে বুঝবে, অমূর্ত ধারণা, একটা হচ্ছে অমূর্ত ধারণা, আর একটা কি, একটা হচ্ছে মুখ্য গুণ এবং গৌণ গুণ, আর একটা হচ্ছে দ্রব্যের ধারণা। এই তিনটা জিনিস কিন্তু এক জায়গায় কিন্তু মিক্সড আপ হচ্ছে। কিভাবে হচ্ছে, দেখো যখনই আমরা কোনো একটা কি বললাম টেবিলের কথা বলি, টেবিলের যে গুণগুলি আমরা প্রত্যক্ষ করি, সে মুখ্য গুণই হোক গৌণ গুণই হোক, বার্কলের মতে দুটি গুণই হচ্ছে মনোগত বা সাবজেক্টিভ। এগুলা মানে লক আর ডেকার্ট যেভাবে বলেছেন যে মুখ্যগুণগুলি বস্তুর মধ্যে আসলেই থাকে, যেরকম আকার আয়তন বস্তুর মধ্যে থাকে, সে মানুষ প্রত্যক্ষ করুক বা না করুক, কিন্তু গৌণগুণগুলি মানুষের উপর নির্ভরশীল বা ব্যক্তির উপর নির্ভরশীল। কিন্তু বার্কলে বলছেন যে না, দুটোই মুখ্যগুণ এবং গৌণগুণ দুটোই কি মানুষের বা ব্যক্তির উপর নির্ভরশীল। ধরো কিভাবে বলছেন, আমি যে একটা লক যে উদাহরণগুলো দিয়েছেন সেখান থেকে উনি ক্রিটিসাইজ করছেন। ধরো কি বলবো, লক বলছেন একটা বালতিতে জল নিলাম, জলটা কিছুটা গরম, আবার মানে পুরো একেবারে গরম না, আবার ঠান্ডাও না, মানে মাঝারি। তো এবার একটা হাত আমার ঠান্ডা, একটা হাত গরম, তো ঠান্ডা গরম হয়, তাহলে সে হাতটা আমার ঠান্ডা ফিল করব। কেন? কারণ সেটা আপেক্ষিক বা রিলেটিভ। সেই যে জলের যে মানে একটা আমার ফিল হচ্ছে গরম বা ঠান্ডা, এই যে একটা, এটা তো একটা গৌণগুণ, তাই না? গৌণগুণ যখন আমরা ফিল করব তখন কি হয়ে যাচ্ছে, সেটা আমার উপর পরিবর্তন হয়ে যাচ্ছে, আমি যেভাবে ফিল করছি সেভাবে হচ্ছে। তো এখানে বাগলে কি বলছেন যে শুধু গৌণগুণগুলি নয়, গৌণগুণগুলি যেরকম মানুষের সাথে বা মানুষের সাথে সাথে সেটা পরিবর্তনশীল বা মানুষের উপর ডিপেন্ডেন্ট, সেই রকমই মুখ্য গুণগুলিও কিন্তু মানুষের উপর ডিপেন্ডেন্ট। কিভাবে? ধরো দূর থেকে একটা জিনিসকে যদি আমি দেখি, সেই জিনিসটা আমার কি ছোট্ট মনে হবে, তার আকারটা বা আয়তনটা আমার কাছে ছোট মনে হবে। দূর থেকে যদি আমি একটা মানুষকে প্রত্যক্ষ করি, সেই মানুষটি আমার কাছে কিন্তু ছোট মনে হবে, কিন্তু
যখনই আমি তার কাছে যাব, তার পাশে গিয়ে দাঁড়াবো, তখন সেই মানুষটা কিন্তু আমার কাছে বড় মনে হবে। তো এই যে আকার বা আয়তন, এটাও তো মানুষ ভেদে পরিবর্তনশীল হয়, বা এক জায়গা থেকে দেখা আর এক জায়গা থেকে দেখার মধ্যে সে তফাৎ আছে। তো এখানে বাকলে বলছেন যে মুখ্য গুণ আর গৌণ গুণ দুটোই কিন্তু মানুষের উপর ডিপেন্ডেন্ট বা ব্যক্তির উপর ডিপেন্ডেন্ট। দুটোই দুটোই কি স্বনির্ভর সত্তা, কোনোটারই নয়। মানে মুখ্য গুণ আর গৌণ গুণ কোনোটারই স্বনির্ভর সত্তা নেই, দুটোই ব্যক্তির উপর নির্ভরশীল। এই কারণে বাকলে কি করছেন, যে যখনই বলছেন যে দুটোই ব্যক্তির উপর নির্ভরশীল, তখনই কোনো একটা দ্রব্যের কথা যখন বলছি আমরা, তো দ্রব্য কি, বাকলের মতো দ্রব্য হচ্ছে কতগুলি গুণের সমষ্টি, সে মুখ্য গুণ আর গৌণগুণের সমষ্টি। এবার মুখ্য গুণ আর গৌণগুণ যদি দুটোই মেন্টাল হয় বা মানসিক হয়, যেহেতু এটা মনের উপর নির্ভরশীল, তো এটা যদি মেন্টাল হয়ে থাকে, তাহলে বাস্তবে তো আর কোনো কিছু থাকছে না, দ্রব্য বলে তো কোনো কিছু থাকছে না। দেখো এখানে দ্রব্য থেকে যদি আমরা গুণগুলিকে বাদ দিই, তুমি একটু আগে যেরকম বললে যে সরল ধারণাগুলোকে যদি আমরা জটিল ধারণা থেকে বাদ দিয়ে দিই, তাহলে জটিল ধারণা বলে তো কিছুই থাকছে না। সিমিলার যুক্তি দিচ্ছেন এখানে কে, এখানে বাগলে বলছেন যদি আমরা প্রাইমারি কোয়ালিটিস এন্ড সেকেন্ডারি কোয়ালিটিস দুটোকেই যদি আমরা বাদ দিয়ে দিই, কারণ দুটোই তো মেন্টাল, দুটোই তো দুটোই তো ধারণা, এমন তো নয় যে এগুলো মানে আসলে বস্তুর মধ্যে আছে, কেন নেই সেটা সে প্রমাণ করলো যে দুটোই রিলেটিভ, সে কারণে সেটা বস্তুর মধ্যে থাকতে পারে না। এবার দেখো, যদি আমরা প্রথমে গণগুণগুলিকে, তার রং, তার স্বাদ, তার কি বলবো, রং, স্বাদ আর কি কি থাকে, এই ভুলে যাচ্ছি আমিও। যাই হোক, যদি আমরা এগুলিকে এক এক করে বাদ দিয়ে দিই এবং মুখ্য গুণগুলিকেও যদি আমরা বাদ দিয়ে দিই, এই কারণে যে এই বেসিসে যে এগুলি হচ্ছে মানসিক বা মেন্টাল, ব্যক্তির উপর নির্ভরশীল, তাহলে তো বস্তু বলে আসলে কিছু থাকছে না। কারণ উনি আগে বলছেন যে বস্তু হচ্ছে কি, বা দ্রব্য হচ্ছে কতগুলি গুণের সমষ্টি। আর এই গুণের সমষ্টি রূপে যে দ্রব্য আছে, এটা যে লক স্বীকার করছেন, এই জিনিসটাই কিন্তু বাকলে স্বীকার করছেন না। বলছে গুণের সমষ্টি রূপে যদি দ্রব্য থেকে থাকে, তাহলে তাকে তো আমি প্রত্যয় করতে পারি না, তাই না? প্রত্যয় করা তো যায় না, কারণ আমরা যা প্রত্যয় করি সেগুলো হচ্ছে গুণ, আর গুণ মানে মানসিক অবস্থা বা ধারণা। দেখো প্রথমত আমি এখানে ক্লিয়ার করে দিই তোমাদের, যে মুখ্য গুণ এবং গৌণ গুণ দুটোকেই উনি মানসিক বলেছেন, এবং দুটি হচ্ছে ব্যক্তির উপর নির্ভরশীল, যাকে আমরা ইংরেজি থেকে সাবজেক্টিভ বলি। আর দুটি হচ্ছে কি, মানুষের উপর নির্ভরশীল। সে কারণে এই দুটিকে যদি বাদ দিয়ে দেওয়া হয়, মনের ধারণাগুলিকে যদি বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে বস্তু বলে তো কোনো কিছু থাকছে না, যেটা থাকছে টেবিল বলে কি আসলে কিছু মন থাকছে? থাকছে, একদম যেটা থাকছে মন থাকছে, ওই জন্য ও মনকে একমাত্র যদি দ্রব্য বলতেই হয়, মন হলো একমাত্র দ্রব্য। আর আলাদা করে হ্যাঁ, মুখ্য হ্যাঁ, গুণ গৌণ গুণ ওই বিভাজন করার কোনো দরকারই নেই, এরকম ধরনের কথা বলেছে। দরকারই নেই। হ্যাঁ, একদম, বলছে যদি মুখ্য গুণগুলো গুণ গৌণ গুণ থাকতোই, বিভাজন বলছে যদি করার দরকার এরকমই নেই। হতো যে গুণের ভেতরে বা আমাদের যে আইডিয়া গুলো হচ্ছে বা আমরা যেটা জানি না, বলছে আননোন সাবস্ট্রেটাম, বলছে এরকম যদি কিছু থাকতোই তাহলে সেটা দেখতে পেতাম, যেমন গুণগুলো দেখতে পাচ্ছি, তার জন্য গুণ আছে। কিন্তু যেহেতু আমি দ্রব্য লক যেটা বলছে যে দ্রব্য দেখতে পায় না, বার্কলে বলছে যদি দেখতেই যদি না পায় তাহলে তাকে মানবো কেন? আর একমাত্র আমরা এটাই মানবো যে আমাদের মন দেখতে পাচ্ছে সমস্ত কিছু, মন সমস্ত কিছু চিন্তা করতে পারে, তাই মন আছে, মনই একমাত্র দোষ, এইভাবে ব্যাখ্যা করছে, তাই তো? হুম, হ্যাঁ, একদম। এখানে আমি বলতে চাই যে মনকে শুধুমাত্র দ্রব্য বলছেন এই কারণে যে দেখো, কেন বলছে মনকে একমাত্র দ্রব্য, আমরা যে মানসিক এই যে ধারণা, মুখ্য গুণ গৌণ গুণের যে ধারণা আমাদের মনের মধ্যে আছে, তো এই ধারণাগুলা কি মানসিক, আর মানসিক মানে একটি মন আছে, তো শুধুমাত্র মনেই আছে, এবং মনের বাইরে আর কোনো কিছুর অস্তিত্ব নেই। লক যে এখানে বলছেন যে অমূর্ত ধারণা রূপে দ্রব্য রয়েছে, যাকে আমি জানতে পারি না সরাসরি, কিন্তু অনুমান করতে হয় যে গুণের আধার রূপে অবশ্যই দ্রব্য আছেন। কিন্তু বাকলে এই জায়গাটাই পুরো জোর দিচ্ছেন যে এরকম কোনো ধারণা নেই। এরকম ধারণা থাকলে আমি তাকে সরাসরি প্রত্যক্ষ করতে পারতাম, কিন্তু সরাসরি প্রত্যক্ষ শুধুমাত্র কি করা যায়, গুণগুলিকেই করা যায়। তো সুতরাং গুণের বাইরে, গুণের সমষ্টি রূপে যে দ্রব্য বলে কিছু আছে, এমনটা নয়। গুণের সমষ্টিকে আমরা দ্রব্য বলি, কিন্তু দ্রব্য বলে যে একটা আরো আলাদা কিছু আছে, গুণগুলোকে বাদ দিয়ে যে আমি দ্রব্যকে পেতে পারি, এমনটা নয়। তো এখানে অমূর্ত ধারণা, বুঝলে যে অমূর্ত ধারণা কেন স্বীকার করছেন না? এবার অমূর্ত ধারণা যদি স্বীকার না করা হয়, তাহলে কি স্বীকার করবেন না উনি? উনি দ্রব্যকেও স্বীকার করবেন না সেই অর্থে, যেহেতু দ্রব্য একটি অমূর্ত ধারণা। তাহলে কি স্বীকার করছেন? তাহলে উনি শুধু ধারণাগুলিকে স্বীকার করছেন, আর ধারণাগুলিকে স্বীকার করছেন বলে উনি কি বলছেন, যে আমার মন এবং মনের ধারণাগুলির অস্তিত্ব আছে, এই কারণে উনি বলছেন ইজ পার্সিপাই, তার মানে কোনো কিছুর অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর, মানে যা কিছু অস্তিত্বশীল হবে তা প্রত্যক্ষযোগ্য হবে। এবার এখানে ইন্টারেস্টিংলি তোমাদের বলি যে অস্তিত্বশীল আর আসলে ধ্রুব মানছে না মানছে না? হ্যাঁ, কি বললে?
বাকলে দ্রব্য মানছে না মানছে না? না, বাকলে দ্রব্য মানছে এই অর্থে যে দ্রব্য হচ্ছে কতগুলি গুণের সমষ্টি, কিন্তু এই গুণগুলিকে বাদ দিলে আমি দ্রব্যকে তো আর পেতে পারি না। মানে অমূর্ত দ্রব্য। তুমি একটা জিনিস অপ্রকাশিত অবস্থায় রেখে দিচ্ছ। বাকলে দ্রব্য মানছে কিন্তু জড় দ্রব্যের অস্তিত্বটাকে খণ্ডন করছে, জড় কথাটাকে অবশ্যই উল্লেখ করতে হবে, কারণ তিনি যে দ্রব্যটা মানছে সেটা হচ্ছে অধাত্ম দ্রব্য। তো আমি তো সেটাই বলছি। আত্মা মন সেটাকে উল্লেখ করছে, কারণ দ্রব্যের কখনো খণ্ডন করেনি, তিনি জড় দ্রব্যের খণ্ডন করেছে। আমি তোমাকে এতক্ষণ ধরে কি বলছি যে লগ যে জিনিসটা বলছেন অমূর্ত ধারণা রূপে দ্রব্য বা একটা বাস্তব জগতের দ্রব্য রয়েছে বা বস্তুগুলাকে যে দ্রব্য বলছে সেই দ্রব্যকে শেয়ার করছেন না, শুধুমাত্র মনকে শেয়ার করছেন বা আত্মাকে শেয়ার করছেন না। এই কারণে তো আমি আগেই বলেছি যে উনি কি স্পিরিটকে শুধু জোর দিচ্ছেন, মানে আত্মার কথা বলছেন, আত্মার বাইরে আর কোনো কিছুর কথা বলছেন না, বাইরের জগতের অস্তিত্বকে শেয়ার করছেন না। প্রথমে আমি এটা বলেছি, তুমি শোনো নাই? শুনেছি, যেহেতু জড় জড় কথাটা আসেনি ওর জন্য বললাম। আচ্ছা, আমি না হয় ইনক্লুড করিনি, তুমি তো বুঝে গেছো না? হ্যাঁ, একদম ঠিক, যে উনি জড় দ্রব্যকে অস্বীকার করছেন। তারপরে আমি যেটা বলছিলাম যে তাহলে কি আত্মা মানে কোনো কিছুর অস্তিত্ব যদি প্রত্যক্ষ নির্ভর হয়, তাহলে এই জগতে এমন অনেক জায়গায় আমি বা আমরা ঘুরতে যাইনি, বা ধরো আমেরিকায় একটা কি আছে, মনুমেন্ট আছে, এটা আমরা কেউ প্রত্যক্ষ করিনি, তার মানে কি সেই জায়গাতেই সেই জিনিসটা নেই? তুমি বলো তো আমাকে। অবশ্যই আছে। আমি অবশ্যই। যেটা দেখিনি দেখার বাইরে আমাদের অনেক কিছু থাকতে পারে। আমি জাপান দেখিনি, তার মানে কি জাপান নেই? হ্যাঁ, হ্যাঁ, জাপান দেখিনি তার মানে কি জাপান নেই? জাপান অবশ্যই আছে। তো এখানে বাকলেও কিন্তু সেই কথাটাই বলছেন যে জাপান অবশ্যই থাকবে, আমি প্রত্যক্ষ করি বা না করি, কিন্তু আমার মতো কেউ তো আছে, ইনফাইনাইট বিং। মানে আমি অ্যাজ এ সেলফ, মানে ইনফাইনাইট বিং, আমি যদি সেই জায়গাটাতে না যাই বা আমি যদি প্রত্যক্ষ না করি, তো আমার মধ্যে অনেক পৃথিবীতে মানুষ আছে আমার মতো, যে সেই অ্যাটলিস্ট একজন হলেও সেই জায়গাটাকে বা সেই জিনিসটাকে প্রত্যক্ষ করেছে, তাই তো? এবার যদি আমি প্রত্যক্ষ না করি এবং আমার মতো যে মানুষগুলি রয়েছে তারাও যদি তাকে প্রত্যক্ষ না করে সেই জিনিসটাকে, তাহলে কি, তাহলে এখানেও প্রশ্ন দেখাতে, তাহলে কি জিনিসটি নেই? যদি কোনো একটা জিনিস থেকেও থাকে আর যদি কেউ প্রত্যক্ষ না করে এই পৃথিবীর, বলছে না তবুও কিন্তু সেই জিনিসটি রয়েছে, কেউ না করলেও গডটাকে গড করছে পারসিভ করছে। সেটাকে। একদম। হ্যাঁ, সেটা গড পারসিভ করছে, মানে ঈশ্বরের পর্থকের মাধ্যমে তার অস্তিত্বশীল রক্ষা করেছেন। তার থেকে এখানে সিদ্ধান্ত এটা করা যায় যে বাকি দর্শনে যে আমরা আগে মানে এটা বুঝতাম যে আমি প্রত্যক্ষ করব তার মানে জিনিসটা আছে, মানে ম্যাজিক্যালি, হ্যাঁ এরকম একটা ম্যাজিক, মানে আমি প্রত্যক্ষ করছি আছে, না প্রত্যক্ষ করলে নাই, মানে এই জিনিসটা এখানে বুঝতে আমাদের ভুল। যে প্রত্যক্ষ করা মানেই অস্তিত্বশীল হওয়া, তার মানে যে আমি যে জিনিসটা প্রত্যক্ষ করি না তার অস্তিত্ব নেই, এটাও এটা বলে যখন গডের কথা নিয়ে চলে আসছেন যে গড সেটাকে প্রত্যক্ষ করছে, আমি প্রত্যক্ষ করি বা আমার মতো ইনফাইনাইট বিং যারা আরো রয়েছে তারা যদি প্রত্যক্ষ না করে তাহলে গড প্রত্যক্ষ করছে। এর থেকে উনি একটা কি কিন্তু বাস্তব জগতের কথা কিন্তু তুলে ধরছেন, মানে বাস্তব জগতের যে একটা আহ কি বলবো, কোনো না কোনো দিক দিয়ে যে একটা রিয়ালিটি রয়েছে এই ব্যবহারিক জগতের, সেই জিনিসটাকে কিন্তু উনি স্বীকার করে নিচ্ছেন আলটিমেটলি। বলছে তার মানে দেখো, আমি প্রত্যক্ষ না করি, তুমি প্রত্যক্ষ না করো, পৃথিবীর কোনো মানুষ প্রত্যক্ষ না করলেও যে জিনিসটা রয়েছে গডের মাইন্ডে বা গড সেটাকে প্রত্যক্ষ করছে, তার মানে কি জিনিসটা আসলেই রয়েছে। সেটা আমার মাইন্ডের উপর ডিপেন্ডেন্ট নয়, তো আসল মাইন্ড কে? আসল মাইন্ড হচ্ছে গড। আলটিমেটলি উনি কিন্তু আমাদের থেকে এক এক করে কিন্তু আমাদের উপরে নিয়ে যাচ্ছেন, মানে গডের কাছে নিয়ে যাচ্ছেন। তো এখানে যেটা জোর দেওয়ার কথা সেটা হচ্ছে যে জিনিসটাকে আমি প্রত্যক্ষ করি বা না করি, আমার মতো যে মানুষগুলি রয়েছে তারাও প্রত্যক্ষ করুক বা না করুক, আলটিমেটলি সেই জিনিসটা কিন্তু গডের মাইন্ডের মাধ্যমে সেটা প্রত্যক্ষ হচ্ছে। আর এই ধারণাগুলি মানে গডের গডের ধারণা রূপে সেই দেখো, জিনিসটাকে প্রত্যক্ষ করা মানে কি ধারণা, সেটা একটা ধারণা, কারণ আমরা তো ধারণাকেই প্রত্যক্ষ করি, যখন গড প্রত্যক্ষ করছে তো গডের ধারণা সেগুলো, আর এই ধারণাগুলি কিন্তু আমাদের মনেও রয়েছে আর গডের মনেও রয়েছে। তো সুতরাং এখানে এটা বাই অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর, এই জিনিসটার মানে হচ্ছে যে সেই জিনিসটা অ্যাটলিস্ট গডের দ্বারা প্রত্যক্ষশীল। তো এবার আমি একটা কনক্লুশন ওয়ার্ড বলি বা লাইন বলি, সেটা হচ্ছে যে লকের দর্শনে আমরা কি পেয়ে থাকি? লকের দর্শনে মাইন্ড বডি বোধ পেয়ে থাকি, আর বাকলের দর্শনে আমরা শুধুমাত্র মাইন্ডকে পাই, বডিকে পাই না, মানে জড়কে পাই না। এবং হিউমের দর্শনে যদি যাই তো হিউমের দর্শনে আমরা দেখব যে মাইন্ড অ্যান্ড বডি বোথ নেই, নেদার মাইন্ড নর বডি, মানে মাইন্ড এবং বডি দুটাকে অস্বীকার করছেন, কোন রকম দ্রব্যকে উনি স্বীকার করছেন না।
বুঝতে অসুবিধা হলে বলবে। ঠিক আছে, কারো কোনো সমস্যা থাকলে বলো। আর এক কাজ করো, কাল এমসিকিউ প্র্যাকটিস করিয়ে দিও তাহলে, হ্যাঁ? হ্যাঁ, আচ্ছা সেবুল, তুমি কি যেন মাঝখানে বলছিলে, বলো তো এবার। তোমরা তাহলে আলোচনা করো, বুঝলে? আমি বেরিয়ে গেলাম। আমি আচ্ছা আচ্ছা। তোমরা করো, আমি স্যার আপনি নেটের কোয়েশ্চেন গুলো কি সলভ করাবেন? হ্যাঁ, কে বলছো? জনি। হ্যাঁ হ্যাঁ, সলভ করিয়ে দেবো। আর কি বলছো? না না বলুন শুনছি স্যার। ম্যাম, আপনার মাইক্রোফোন এটা অফ করলে ভালো হয়। আচ্ছা করো। আচ্ছা, তোমরা এর আগে কেউ নেট দিয়েছো এখান থেকে? হ্যাঁ স্যার দিয়েছি। কটা দিলে? মানে রিসেন্টলি যে এক্সামটা হয়েছিল দিয়েছিলে এটা? হ্যাঁ স্যার। কোশ্চেন প্যাটার্ন কেমন ছিল? আমার কিছু বুঝতে পারিনি কিছু, আমার আগে মনেও নেই। ও আচ্ছা, যাই হোক। দেখো আগে মানে টেক্সটের কথা 3 বছর আগে, আমি বলি 3 বছর আগে, 2 বছর আগে তোমাদের বা আমাদের, আমিও অ্যাজ এ স্টুডেন্ট এক্সাম দিই। তো যেরকম কোশ্চেন আসতো আর কি, হয়তো আর কি সেই কোশ্চেন, আপনি কি করেন? হ্যাঁ। প্রশ্নগুলো খুব কঠিন হয়েছিল, শব্দগুলো কঠিন। আর সেইফুল কি যেন বলছে, হ্যাঁ সেটা একদম খুবই কঠিন, মানে খুবই কঠিন। হ্যাঁ সেইফুল, কি বলছো তুমি? আপনি কি করেন বলছি? কোন কর্মের সঙ্গে নিযুক্ত আছেন? না না, আমি কিছু করছি না, আমি পড়াশোনাই করছি। আর হ্যাঁ, 2 জায়গায় 2টা কোচিং সেন্টারে জয়েন আছে আমি। স্যার আপনি বিপিএসসি দিচ্ছেন? না, আমি বিপিএসসি দিচ্ছি না, আর আমি বিএডও করি নাই। আমার নেট সেট কোয়ালিফাইড জাস্ট সে 5 টাইমস। অ্যান্ড আমি এখন নিজের পিএইচডির জন্য এদিকে প্রিপারেশন নিচ্ছি, অ্যান্ড সিএসসির জন্য। আপনার টিচিং এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো হচ্ছে, এভাবে এগিয়ে যান, অবশ্যই আপনি ভালো একটা ডাক্তার হয়ে যাবেন। আশা করছি। আচ্ছা, এর আগে মানে অনলাইনে দেখো যেটা